নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা। বৃষ্টি ভেজা মানিক মিয়া এভিনিউতে তখন বহু মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। প্রায় 15 মিনিটের বক্তব্যে ছিল জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রত্যয়। তিনি বলেন, ত্রুটিপূর্ণ 72-এর সংবিধানের অপপ্রয়োগ করেছে আওয়ামী লীগ সরকার। জুলাই ঘোষণাপত্রে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার আসে। জানানো হয় সুশাসন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে সংস্কারের কথা। জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে। এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। এবং 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। বৃষ্টির বাগড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান কিছুটা ছন্দপতন হলেও ঢল নেমেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের। মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে নানান প্রান্ত থেকে আসতে শুরু করেন মানুষ। বৃষ্টির মধ্যেই অনেকে স্লোগান দিচ্ছেন জুলাই সনদের দাবিতে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে সমবেত হতে থাকে হাজারো মানুষ। যদিও অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়েছে, আগত ছাত্র জনতাও পড়েছেন বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিয়েছেন তারা। যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ বা আবার ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে। থেমে থেমে বৃষ্টি পড়লেও মানুষের স্রোত কোনোভাবেই কমছে না। এক পর্যায়ে বৃষ্টির মধ্যেই শুরু হয় জুলাই সনদ চাই স্লোগান। প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার পলায়নক্ষণ উদযাপন করছে ছাত্র জনতা। সবাইকে লাল দিবসের শুভেচ্ছা। আমাদের প্রায় 1 বছরের মতো এই জুলাই সনদের জন্য আন্দোলন করতে হয়েছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। যত পরিমাণ রক্ত আমরা নিরীহ স্টুডেন্টরা এটার জন্য স্যাক্রিফাইস করেছি বা যতটুকু কষ্ট আমাদেরকে সাধন করতে হয়েছে, আমরা বলবো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের। আগত সাধারণ মানুষ বলছেন জুলাই জাগরণ আত্মার লড়াই। বিগত সরকার ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য যারা করেছিল, যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের আমরা সুচিকিৎসা যেন হয় সেই দাবি জানাচ্ছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে 36 জুলাই সেলিব্রেট করতে এসেছি। ঠিকই পরবর্তীতে জুলাই বিপ্লব হলো এবং বাংলাদেশ থেকে জালিম পলাই গেছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই পুনর্জাগরণে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এই অনুষ্ঠান চলে রাত 8টা পর্যন্ত। আর সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। ভাষণে ঘোষণা আসতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। মায়ের চোখে যেমন তেমনি বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবসে এক ভার্চুয়াল ভাষণে তিনি এ চাওয়ার কথা বলেন। তার প্রত্যাশা
5 আগস্ট হবে গণতন্ত্র, সুশাসন আর মানবিক হওয়ার অঙ্গীকারের দিন। প্রতিশ্রুতি বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় জনগণের সমর্থন চান বিএনপির এই শীর্ষ নেতা। ছাত্র জনতার এক দফার আন্দোলনে পিছু হটে ফ্যাসিস্ট সরকার। পতন নিশ্চিত জেনে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। বিজয় আসে সাধারণ মানুষের, আর দিনটি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটিকে ঘিরে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন। ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বক্তব্যের শুরুতে তারেক রহমান সকল শহীদদের অবদান স্মরণ করেন এবং আহতদের জন্য প্রার্থনা করেন। ফ্যাসিস্টরা গা ঢাকা দিয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। জনগণের রাজনৈতিক অধিকার শক্তিশালী করে তোলার উপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তা না হলে কোনো কিছুই টেকসই হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্ন মত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হবে না বা আর কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। শহীদদের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী জানিয়ে তারেক রহমান বলেন, একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সমগ্র বাংলাদেশ দেশ জুড়ে ছাত্র জনতা ও জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বিভিন্ন জায়গায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। জিয়ারত করা হয় শহীদের কবর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুম শুভ। নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই দিবস। হাজীগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা জানান। গাজীপুরে শহীদদের স্মরণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের নিয়ে সভা হয়। জুলাই গণ অভ্যুত্থান উদযাপনে র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহের ভালুকায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। নীলফামারীতে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ রুবেলের সমাধিতে। মাগফিরাত কামনায় হয়েছে বিশেষ দোয়া। খুলনায় হয়েছে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রংপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল দোয়া ও মাহফিলের আয়োজন। দিনাজপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র জনতা। ভোলায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজন ছিল। জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের বাড়িতে যান প্রশাসনের কর্তারা। কবর জিয়ারত করে মোনাজাত করেন। কিশোরগঞ্জেও শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন। নেত্রকোনায় শহীদ রমজানের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নিয়েছে প্রশাসন। জিয়ারত করেছে কবর। রাজবাড়িতে আন্দোলনে নিহত শহীদ গনির কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে প্রশাসনের কর্তারা। ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া মোনাজাত হয়েছে। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছিল নানা আয়োজন। শহীদ মাহবুব আলমের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
মৌলভীবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় শহীদদের। শরীয়তপুরে 14 শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা হয়েছে। নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে দিবসটি। শহীদ বাচ্চু হাওলাদারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার সম্মেলন হয়েছে। মাগুরায় শহীদ রাব্বি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। সিরাজুম মনির শুভ, নাগরিক। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট। 2024 সালের এই দিনে প্রায় 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন কিভাবে পালিয়েছিলেন হাসিনা, আদ্যপান্ত জানাচ্ছেন সাইফুল শাহিন। সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনা সরকারের পতনের বীজ বপন হয়েছিল বহু আগে, কিন্তু এর প্রকৃত কারণ হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন হাসিনার দমন পীড়ন ও হত্যার প্রতিবাদে এক দফা শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে রূপ নেয়। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশত্যাগের এই পুরো প্রক্রিয়াটি ঘটেছিল এমন এক সময়ে যখন তার সরকারি বাসভবনের দিকে লাখো মানুষের ঢল নেমেছিল। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত হয়েছিল সেদিন। শেখ হাসিনা দেশ ছাড়ার 1 মাস পর জানা যায় তার অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার জন্য ওই উড়োজাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। বিমানটির কোড নাম্বার ছিল AJX 1431। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা দিল্লির প্রচলিত আকাশপথ ব্যবহার না করে কলকাতার দিকে উড়ে যায়, যাতে দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ত্যাগ করা যায়। শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশের মাত্র 30 মিনিট আগে একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করে ও তখনই সেটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া হয়। উড়োজাহাজটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার পরই ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা 2টি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধবিমান সেটিকে এসকর্ট দেয়। ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় উড়োজাহাজটিকে অনুসরণ করা শুরু করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও তাদের নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ভারতে ইমিগ্রেশন করেনি। হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ও রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। 5 আগস্ট 2024 বাংলাদেশ সময় সন্ধ্যা 6:15 হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের রাজধানী দিল্লির কাছে অবস্থিত হিন্দন ঘাঁটিতে অবতরণ করে। বিমানটি সেখানে পৌঁছানোর পর শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। রক্তক্ষয়ী এক আন্দোলনের মাধ্যমে পতন ঘটে 16 বছরের সাম্রাজ্যের। সরকার প্রধান সহ এমপি মন্ত্রীও দেশ ত্যাগ করেন আন্দোলনের ব্যাপকতায়। দেশের ইতিহাসে যা ছিল বিরল। 36 দিনের টানা আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ 2.0। 5 আগস্ট 2024-এর ঘটনার প্রভাব জানাচ্ছেন অলিউল রানী। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 36তম দিন। 36শে জুলাই সকাল থেকে থমথমে ঢাকায় দুপুর 11টার পর বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর গড়াতে সে ঢল পরিণত হয় জনসমুদ্রে। শুধু শিক্ষার্থী আর রাজনীতিবিদই সীমাবদ্ধ নয়, সমুদ্রের এক একটি বিন্দুর মতো লং মার্চ টু ঢাকা বাস্তবায়নে যোগ দেন মায়েরা, যারা এতদিন সন্তানের নিরাপত্তার জন্য পথ আগলে রেখেছিলেন। যোগ দেন বাবারাও, যারা এতদিন শাসন করে সন্তানকে ঘরে ফিরতে বলেছিলেন। এছাড়াও সবাইকে ছাপিয়ে আরও যোগ দেন সরকারি চাকুরিজীবী, শিক্ষক শিক্ষিকা, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ আজ মুক্তি চায়, সেটা হোক যে কোনো মূল্যে। এক দফা বাস্তবায়নে সবার পথ চলা গণভবনের দিকে। গন্তব্যের বাকি আর মাত্র 40 মিনিট, তারপরই চূড়ান্ত কিছু একটা হবে।
এমন পরিস্থিতিতে গণভবন ছেড়ে দেশ ত্যাগ করেন প্রবল ক্ষমতাশালী তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে ভারতের গাজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হন তিনি। পতন হয় 16 বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা নেই। দুইটাই সেনাপ্রধানের ভাষণ, সবার চোখ মোবাইল বা টেলিভিশনে। তখনকার বাস্তবতায় 1 ঘন্টা বিলম্বে বেলা 3টায় জাতির উদ্দেশ্যে দেয়া সেনাপ্রধানের ভাষণে নিশ্চিত হয় দেশে নেই শেখ হাসিনা। আমরা একসাথে কাজ করছি। তখনই বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণভবনের প্রতিটি কোণায় তখন মানুষের উপস্থিতি। সকলের মধ্যে বিরাজ করছে অদম্য বুনো উল্লাস। শুধু গণভবনই নয়, সংসদ ভবনেও বুনো উল্লাসে মেতে ওঠে সবাই। গণতন্ত্রকে ফিরে পাবার আনন্দে যেন এমন উল্লাস আর হাসিমুখ। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে প্রবেশ করে সাধারণ মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদেও উঠে আনন্দ প্রকাশ করেন অনেকে আবার গণভবনে থাকা বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে ছবি তুলে উচ্ছ্বাস দেখান। এদিন সন্ধ্যার পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন সেনাপ্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছিলেন বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারাও। জুলাইয়ের 1 তারিখে শুরু হওয়া টানা 36 দিনের কোটা সংস্কার আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। এই প্রজন্ম 71 না দেখলেও তারা সৃষ্টি করেছে নতুন এক বাংলাদেশের, যেখানে গণতন্ত্র, অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশের পথটা হবে আরও সমৃদ্ধ। এমনটি চাওয়া ছিল সকলের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টার এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে অভিযোগ করে রিজভী বলেন, এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না। তিনি বলেন, ফ্যাসিবাদ নানানভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান তিনি। এ লক্ষ্যে সরকারকে একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আমলেই শুনেছি, যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে 11 আমরা পাচ্ছি, পদত্তরি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? 24শে জুলাইয়ের গণ আন্দোলনের পর শহরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছে প্রতিরোধের ছবি, গ্রাফিতি। কোনো পোস্টার নয়, না কোনো ব্যানার, এ যেন জনতার আঁকা প্রতিবাদের দৃশ্যপট। গ্রাফিতির প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠেছে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ, নির্যাতন আর শোষণের চিত্র। গণমানুষেরা বলছেন, এসব দেয়াল চিত্র শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা। গেল সরকারের অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা যখন প্রতিবাদ মুখর, সেই প্রতিবাদ ঠেকাতে মরিয়া ছিল তৎকালীন সরকার। ছাত্র জনতাও তখন প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা খুঁজছিল। সেই ধারাবাহিকতায় জুলাই দেশজুড়ে সরকারের অপশাসনের গ্রাফিতি অঙ্কন শুরু হয় তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে। যদিও 2024 সালের 29 জুলাই প্রথম সারা দেশে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি দেয়া হয়, কিন্তু এর আগে থেকে রাজধানীর দেয়ালে অঙ্কন শুরু হয়। আন্দোলন চলাকালীন দেয়াল জুড়ে স্থান পায় পানি লাগবে, পানি, আমি বাংলাদেশ। বিশেষ করে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিতে নিহত হওয়ার পর অন্যতম প্রতিবাদের ভাষা হয়ে ওঠে এই গ্রাফিতি। তাদের দুজনের অবয়বে আঁকা সবচেয়ে পরিচিত জনসম্পৃক্ত দেয়াল লিখন ও গ্রাফিতি ছিল, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আজকে শিশুও যেন জানতে পারে যে আগামী দিনে যে বিগত দিনে একজন স্বৈরাচার ছিল, সে দেশের মানুষের উপরে এরকম অত্যাচার করছে। তবে 5 আগস্টের পর যখন ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়, তখন সেই স্মৃতিকে ধরে রাখতে রাজধানীর দেয়াল জুড়ে আঁকা তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের গ্রাফিতিগুলো দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ছে। অ্যাকচুয়ালি সেই জুলাই অভ্যুত্থানের
যে বিভীষিকাময় আমাদের ছেলেদের আত্মদান। যেহেতু অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক আহত নিহত হয়েছে, তো যার মাধ্যমে আসলে আজকের এই ভালো দিনটা দেখা যাচ্ছে। ইংরেজি ও আরবি ক্যালিগ্রাফিতে করা এসব গ্রাফিতি সড়কে যেমন নিয়ে আসে নান্দনিকতা, তেমনি আছে নবীনদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও। অনেকে মনে করছেন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের পর একটি জাতির সৃজনশীল বিস্ফোরণও এই গ্রাফিতি অঙ্কন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষ পালনে উপস্থিত নেই এনসিপির শীর্ষ 5 নেতা। মিডিয়ায় খবর রটে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে আছেন তারা। তবে এই খবরকে গুজব বললেন দলটির নেতারা। কক্সবাজার থেকে সাইফুল ইসলামকে সাথে নিয়ে অলিউল রনের রিপোর্ট। জুলাই বর্ষ পালনে কেন নেই জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এনসিপির শীর্ষ 5 নেতা? এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, দেখা দেয় ধোঁয়াশা। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমে খবর আসে বেলা 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি ও খালেদ সাইফুল্লাহ। সেখানে অবস্থান করা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর আসে গণমাধ্যমে। তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো কথা না বললেও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এটি কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, 5 নেতার কক্সবাজারে ঘুরতে যাওয়ার বিষয়ে তারা অবগত, কিন্তু পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাদের জানা নেই। তবে সিপাল হোটেলে এনসিপির নেতাদের অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার জানান, কারো সাথে এখন পর্যন্ত বৈঠক করেননি তারা। 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, ওখান থেকে রয়্যাল টিউলিপে গেছে, ওখানে এখন আছে। কোনো মিটিং টিটিং আমার জানা মতে কোনো মিটিং টিটিং এরকম কিছুই হয় না। তারা 5 তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হোক বা না হোক, জুলাই বর্ষ উদযাপনের অমূল্য দিনে এনসিপি নেতাদের অবকাশ যাপন ভালোভাবে নেননি সাধারণ মানুষ। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নেতাদের জুলাই বর্ষ উদযাপনে অনুপস্থিতি নতুন করে রাজনীতির মাঠে আলোচনার খোরাক দিয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজয় মিছিল সভা করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনে ছিল আলোচনা সভা ও দোয়ার আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সাভারের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল করেছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন। ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও ছাত্র শিবিরের পৃথক মিছিল হয়েছে। কুড়িগ্রামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে হয় পথসভা। নরসিংদীতে বিএনপির আয়োজনে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবেন না। অন্যদিকে মানিকগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত যুবদল নেতা রফিকুল ইসলামের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বগুড়ায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি হয়েছে। সিলেটে ছাত্র শিবিরের আয়োজনে হয়েছে জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ র্যালি। কুমিল্লায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে হয়েছে আলোচনা সভা ও র্যালি। যশোরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়। চুয়াডাঙ্গায় শহীদ 2 শিক্ষার্থীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা বিএনপি। সিরাজগঞ্জে জামায়াতের আয়োজনে শরীক হন নেতা রফিকুল ইসলাম খান। বলেন, জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার কথা। অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নওগাঁয় গণমিছিল সমাবেশ করেছে জামায়াত। রাঙাবালিতে বিএনপি ও ইসলামী আন্দোলনের মিছিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে বিজয় র্যালি করেছে বিএনপি। পিরোজপুরেও জামায়াতের গণমিছিল ও সমাবেশ হয়েছে।
সিরাজুম মনির শুভ, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।